হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের লং কোশ্চেন সাজেশন নিয়ে আলোচনা করব। মূলত ষষ্ঠ অধ্যায় যেটি রয়েছে সরকারের বিভিন্ন বিভাগ, এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট সেগুলো আমরা আজকে উত্তর সহ ডিসকাশন করব। এবং বলে রাখি, আমাদের যে প্রিভিয়াস ভিডিও সেই প্রিভিয়াস ভিডিওতে অলরেডি এই চ্যাপ্টার থেকে মানে সরকারের বিভিন্ন বিভাগ এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তরের সাজেশনমূলক আলোচনা করেছি এবং তার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে। তোমরা দেখতে পাবে একটা ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12 নামে। সো সেই প্লেলিস্ট থেকে পরপর তোমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এসএকিউ লং কোশ্চেন সব ধরনের প্রশ্নোত্তর এবং তাদের সাজেশনমূলক আলোচনা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখানে যে কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলবো সেগুলো কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন। সো দেখে নাও, ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাহলে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা সবার প্রথমে দেখতে পাবে। সো দেখে নাও, চলো ভিডিও শুরু করি। সো এক নম্বরে যে কোশ্চেনটি রয়েছে দেখে নাও, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। সো অ্যান্সারটা দেখে নাও, সরকারের সব কাজ করার জন্য আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ রয়েছে এবং এই তিনটি বিভাগের কাজে পূর্ণ স্বাতন্ত্র্য প্রদানের নীতি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি। সো দেখো, এর পক্ষে কি কি যুক্তি আছে এবং বিপক্ষে কি কি যুক্তি আছে সেগুলো আমরা আলোচনা করব। পক্ষে প্রথমে আমরা যুক্তিগুলো দেখে নেব। পক্ষে যুক্তি, ক্ষমতা স্বতন্ত্রীকরণের মাধ্যমে প্রত্যেক বিভাগের দায়িত্ব সহজেই চিহ্নিত করা যায়। নেক্সট রয়েছে দেখো, প্রতিটি বিভাগের স্বাতন্ত্র্যের ফলে সবার দক্ষতা বৃদ্ধি পায়, এতে সুশাসন ব্যবস্থা গড়ে ওঠে। 3 নম্বরে রয়েছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষিত হয় এবং ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের পাশাপাশি ক্ষমতার অপব্যবহারের প্রতিষেধকও হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। এবং পক্ষে যে যুক্তি তার সবচেয়ে লাস্ট পয়েন্টটা দেখে নাও, জনগণের সম্পত্তি, জীবন এবং স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ অত্যন্ত জরুরি। এরপরে আমরা চলে যাব কোশ্চেনটার যে নেক্সট পার্ট, যে বিপক্ষে, সে বিপক্ষে যুক্তিগুলি আমরা কিন্তু আলোচনা করব। দেখে নাও, একসময় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বেশ আলোড়ন সৃষ্টি হলেও ইদানিং এর বিপক্ষে অনেক যুক্তি উঠে এসেছে। যেমন পয়েন্ট আকারে লেখা আছে, দেখে নাও, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবে প্রয়োগ করা সম্ভব নয়, কারণ আধুনিক বিশ্বের জনকল্যাণমূলক রাষ্ট্রে সরকারের 3টি বিভাগ একে অন্যের সঙ্গে সহযোগিতা করেই নিজেদের কর্ম সম্পাদন করে এবং বর্তমানে সরকারের এক বিভাগ অপর বিভাগকে নিয়ন্ত্রণ, প্রভাব বিস্তার এবং একাধিক বিভাগে একজন ব্যক্তি নিযুক্ত থাকেন। এর পরের পয়েন্টটা আমরা দেখে নেব, বাস্তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ কাম্য নয়, কারণ এর ফলে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার পরিবর্তে সংঘর্ষ বাড়ে এবং এতে প্রশাসনের যে দক্ষতার অভাব, পাশাপাশি জনস্বার্থ উপেক্ষিত থেকে যায়। এবং সবচেয়ে লাস্ট পয়েন্টটা দেখে নাও, এই নীতি প্রয়োগের ফলে যে সুফলের চেয়ে কিন্তু কুফল অনেক বেশি এবং বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখা জরুরি, কিন্তু বিচারপতি নিয়োগে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব লক্ষ্য করা যায়। ফলে জনগণের জন্য সুবিচারের পরিবর্তে অনেক সময় বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে বাধ্য হয় আইন বিভাগ এবং গণতন্ত্রে সব বিভাগ সমান ক্ষমতা ভোগ করে না। আইন বিভাগ অপর 2 বিভাগের চেয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এবং আইন বিভাগ আইন প্রণয়ন করে, আর শাসন ও বিচার বিভাগ আইন বিভাগ ছাড়া অপ্রয়োজনীয় হয়ে পড়ে। সো এভাবেই তোমরা কিন্তু প্রথমের যে কোশ্চেনটা পক্ষে এবং বিপক্ষে যুক্তি সেগুলো তোমরা আলোচনা করতে পারো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই যে কোশ্চেন এবং অ্যান্সার এর পিডিএফটা আছে, মানে এগুলো তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, কোনো রকম টাকা লাগবে না। তার জন্য শুধুমাত্র আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে হবে। এবং আমি বলে রাখি, ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট যদি পেতে চাও তাহলে আমাদের 2টো পেজ আছে, অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক 2টো পেজ। সেই 2টো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম 3টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। আর তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও তোমরা লিঙ্কগুলো
পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আমাদের সাথে যুক্ত হতে পারো। সো এরপরে চলে যাব আমাদের যে সেকেন্ড কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। সো এটাও দেখে নাও যে পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিতে বলেছে। সো অ্যান্সারটা শুরু করছি, দেখে নাও। ইদানিং অধিকাংশ দেশেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায় এবং আইনসভার একটি কক্ষ থাকলে তাকে এক কক্ষ বিশিষ্ট এবং দুটি কক্ষ যদি থাকে তখন তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। হ্যাঁ, এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটি কক্ষকে উচ্চকক্ষ বা আপার হাউস এবং অপরটিকে বলা হয় নিম্নকক্ষ বা লোয়ার হাউস। আমাদের কিন্তু ভারতেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বর্তমানে আছে। সো এটা তোমরা কিন্তু সকলেই জানো। এরপরে আমাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তার পক্ষে কি কি যুক্তি হবে সেটা আমরা আলোচনা করব। দেখে নাও না, সপক্ষে যে যুক্তিগুলি সেগুলি হচ্ছে সুচিন্তিত আইন প্রণয়ন, এবং এখানে ধীরতার সাথে আলোচনা বিতর্কের মধ্য দিয়ে আইন প্রণীত হয়, এবং এখানে এক পক্ষ জাতীয় স্বার্থবিরোধী আইন প্রণয়নের চেষ্টা করলে অপর পক্ষ কিন্তু সেক্ষেত্রে বাধা দান করে। সো এটি কিন্তু একটি সপক্ষে যুক্তি, সুচিন্তিত আইন প্রণয়ন। নেক্সট রয়েছে দেখো নিম্নকক্ষের স্বৈরাচার রোধ। এখানে নিম্নকক্ষের স্বৈরাচার থেকে উচ্চকক্ষ ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে। তাই এক কক্ষ বিশিষ্ট আইনসভা স্বৈরাচারিতা রোধ এবং ক্ষমতার প্রতিবন্ধকতা রোধে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অপরিহার্য। এবং নেক্সট পয়েন্ট রয়েছে দেখো জনমতের সুষ্ঠু প্রতিফলন। দেখো জনমত সতত পরিবর্তনশীল এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় পৃথক সময়ে নির্বাচন হয় বলে পরিবর্তিত জনমতের সঠিক প্রতিফলন ঘটে। সো দেখে নিলে তোমরা। এরপরে আমরা চলে যাব পরের স্লাইডেও আরও কিছু পয়েন্ট আমি উল্লেখ করে দিয়েছি, দেখে নাও। সকল শ্রেণী স্বার্থ সংখ্যালঘুর প্রতিনিধিত্ব। না, নির্বাচন এবং মনোনয়নের সুযোগ থাকায় সব শ্রেণী ও সংখ্যালঘুর স্বার্থ এবং প্রতিনিধিত্বের সুব্যবস্থা করা সম্ভব হয়, কারণ নির্বাচন ছাড়াই কেবল মনোনয়নের মাধ্যমে বহু বিশিষ্ট অভিজ্ঞ ব্যক্তি এই ব্যবস্থায় আইনসভার সদস্য হন। আর সবচেয়ে লাস্ট পয়েন্ট যেটি আমরা সপক্ষে যুক্তি দান করব, সেটার লাস্ট পয়েন্ট দেখে নাও, সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন। কারণ দ্বিকক্ষ ব্যবস্থায় সব কাজের খুঁটিনাটি বিচার বিবেচনা করে সুষ্ঠুভাবে তা করা সম্ভব, কারণ বর্তমানে সব রাষ্ট্রই জনকল্যাণমূলক। এই গেল আমাদের কিন্তু পক্ষে যুক্তি। এরপরে আমরা চলে যাব কোশ্চেনটার দ্বিতীয় পার্ট, অর্থাৎ বিপক্ষে কি কি যুক্তি আছে সেগুলো। না দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যে যুক্তিগুলি, প্রথমেই রয়েছে আমাদের অনাবশ্যক এবং ক্ষতিকর পয়েন্টটা। সো দেখে নাও, জনগণের ইচ্ছা তাদের প্রতিনিধিদের দ্বারা গঠিত নিম্নকক্ষের সদস্যের মাধ্যমেই প্রতিফলিত হয় এবং সেই মতো আইনও কিন্তু প্রণীত হয়। ফলে দুটি কক্ষের অস্তিত্ব বজায় রাখলে অযথা বিভাজন, জটিলতা ও বিশৃঙ্খলা বাড়ে, এবং আর উচ্চকক্ষের যে সদস্যরা তারা নিম্নকক্ষের সাথে সহমত পোষণ করলে ওই কক্ষ অনাবশ্যক, আবার সহমত না হলেও সেটা কিন্তু ক্ষতিকর। সো এই গেল ফার্স্ট পয়েন্ট। এরপরে আমরা চলে যাব দেখো আইন প্রণয়নে নিম্নকক্ষই যথেষ্ট। দেখো আইন প্রণয়নের জন্য কিন্তু একটি কক্ষই যথেষ্ট। ইদানিং যে কোনো বিল পেশের পর দীর্ঘ আলোচনা, বিতর্ক এবং বিশ্লেষণ চলে, ফলে বিলটি আইনে পরিণত হওয়ার আগেই এর সব দিক ভাবা হয়, এবং এই পদ্ধতিটি কিন্তু ভীষণ জটিল এবং সময় সাপেক্ষ, তাই উচ্চকক্ষ আরও জটিলতা বাড়ায়। এরপরে রয়েছে দেখো ব্যয়বহুল। না, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সর্বদাই কিন্তু ব্যয়বহুল। দ্বিতীয় কক্ষের সদস্যদের ক্ষমতা নেই বললেই চলে, অথচ তাদের বেতন ভাতা, কক্ষ পরিচালনার জন্য খরচ কিন্তু অনেকটাই। নেক্সট রয়েছে দেখো দায়িত্ব নির্ধারণ কঠিন, কারণ দুটি কক্ষের সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ হয়ে যায়। কার দায়িত্ব কি তা সঠিকভাবে নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে, ফলে এক কক্ষ অপর পক্ষের ঘাড়ে দায় দোষগুলো কিন্তু চাপিয়ে দেয়। পরবর্তী যে পয়েন্ট রয়েছে দেখো, যুক্তরাষ্ট্রেও অপরিহার্য নয়, কারণ জনস্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রেও যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আবশ্যক এমনটা কেউ জোর দিয়ে দাবি করতে পারেন না। যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যই যথেষ্ট, এবং এক্ষেত্রে উচ্চকক্ষের প্রয়োজন নেই। সো দেখো এখানে আমরা আরেকটা উল্লেখ করেছি, দেখো প্রসঙ্গত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে অনেক যুক্তি সত্ত্বেও বিশ্বের বহু দেশেই কিন্তু দুটি কক্ষ রয়েছে আইনসভায়। সো এই দুটো লং কোশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল। হ্যাঁ, দেখে নাও, সরকারের যে বিভিন্ন বিভাগ, এই চ্যাপ্টার থেকে তোমাদের এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন। এগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে
প্রিপেয়ার করো। এবং বলে রাখি, আমাদের এই যে কোশ্চেন এবং অ্যান্সারের প্রত্যেকটা শিট যেগুলো আমি ভিডিওতে বানাই, সো এই প্রত্যেকটা শিট তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। বললামই, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও। আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা কিন্তু বাকি যে সাবজেক্ট আছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু এমসিকিউ, এসএকিউ সাজেশন, লং কোশ্চেন সাজেশন সবগুলো আমরা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তার জন্য আমাদের চ্যানেলটাতে অবশ্যই যুক্ত হয়ে যাও। সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।